সাধ্যের বাইরে ছিল, এর বাইরে বেশি কিছু বলতে পারবো না। ওই সময়টা আমার নিয়ন্ত্রণে ছিল না, বিধায় আমার আসতে দেরিতে। তারপর আমি সবসময় এমন একটা বিশ্বাস রাখি, সময় মতো উপস্থিত হওয়া এবং সময় মতো চলে যাওয়া, দুটোতে আমি বিশ্বাস করি। এবং দীর্ঘ কোনো সভা আসলে আমাদের করা উচিত। যে সভা বেশি দীর্ঘস্থায়ী যে সভা হয়, সেই সভার ফোকাস নষ্ট হয়ে যায়। জন্য কম সময়ের মধ্যে we should learn to how to make the most of time. আমাদের দেশে খুব ব্যাড কালচার, ইনক্লুডিং মাইসেলফ ইনভলভড, যে আমরা দীর্ঘ সময় ধরে সভা করতে থাকি। আসলে তখন কন্টেন্ট সব হারিয়ে যায় আর কি সবাই। আমিও আজকে খুব সংক্ষিপ্ত বক্তব্য দেব। প্রথমে আবারও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এখানে উপস্থিত আমার বন্ধু বান্ধব সবাই আছেন, সামনে প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আছেন। আমার সাথে ইয়ারফের সাংবাদিকদের সম্পর্ক একটু ভিন্ন। আমি সবসময় একটা খোলাখুলি বা ওদের সাথে কথা বলার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি ওরা কি ভাবছে। কারণ আমি মোটামুটি খোলাখুলি একটা আলোচনায় যাই, সবসময় চেষ্টা করি। যেহেতু সামনে বাজেট, আজকে একটু সতর্কতার সাথে কথা বলতে হবে। কারণ আপনারা তো একটু ফাঁক পেলেই এমন ভাবে রিপোর্ট করবেন যে বাংলাদেশ সব বাজেট বোধ লিক হয়ে গেল, এরকম একটা অবস্থা। তো তারপরও যে বাজেটের ফিলোসফি, বাজেটের ভাবনা চিন্তা, এইটা তো আমাকে বলতে হবে। প্রথমত খুব কঠিন বলতে হবে, যেটা বোঝাচ্ছি, এই সরকারের দায়িত্ব নেওয়ার পরে এই 1-1.5 মাসের মধ্যে বাজেট করা অলমোস্ট অসম্ভব ব্যাপার। যে বাজেটের প্রক্রিয়া সাধারণত 6 মাস ধরে থাকে, কমপক্ষে 6 মাস ধরে থাকে, 1-1.5 মাসের মধ্যে বাজেট করা খুবই কঠিন। তার উপরে যে অবস্থায় আমরা দায়িত্বটা পেয়েছি, বিগত 2টি সরকারের থেকে পাওয়া, এগুলোর সমাধান কঠিন, ভঙ্গুর অবস্থা সবাই আপনারা বলছেন। এবং তার সাথে সাথে এটার স্থিতিশীলতা, তারপরে সমৃদ্ধির পথ, কঠিন অবস্থা। তারপরেও বাজেট দিতে হবে, বাজেট তার অপেক্ষা করবেন না, জুন মাসেই বাজেট দিতে হবে। সুতরাং আমাদের সেই কাজটা করতে হচ্ছে খুব একটা ধৈর্য সহকারে। প্রচুর ধৈর্যের দরকার, প্রচুর পরিশ্রমের দরকার। প্র্যাকটিক্যালি ঘুমানো ছাড়া সারাক্ষণেই কাজ সবাই করছে, আমি এখানে সবাই করছে। আশা করি এত কিছুর অর্জের ভিতরেও একটু ভালো বাজেট দেওয়ার চেষ্টা করছে। তৃতীয় পয়েন্ট হচ্ছে, অনেকে বলে যে এত খারাপ, দেশের অর্থনীতি এত খারাপ, এত ভঙ্গুর, যেখানে সব ইন্ডিকেটর নিম্নগামী, সেখানে আপনারা একটা এত বড় বাজেট দিচ্ছে। এটার উত্তর দিতে গেলে অনেক দীর্ঘ সময় লাগবে। আমি সংক্ষিপ্তভাবে ওই আরো কয়েকদিন আগে কথাটা বলেছি। আমরা ছোটবেলায় যখন নলকূপের খেয়াল আছে আপনাদের, আমরা নলকূপ যখন চাপতাম পানি আসতো, মাঝে মাঝে পানি আসতো না। নলকূপ না আসার কারণ হচ্ছে যে পানির লেভেলটা নিচে চলে যায়। পানির লেভেল যত নিচে চলে যায় তখন কিন্তু নলকূপে পানি আসে না। তো বাংলাদেশের লেভেল যে জায়গায় নিচে গেছে, নলকূপের কথাটা বলছি, তখন আমরা কি করতাম, উপর দিয়ে পানি ঢালতাম, নলকূপের উপরে পানি ঢালতাম। পানি ঢালতে ঢালতে ওই নিচের যে লেয়ার যত নিচে গেছে ওটাকে আস্তে আস্তে উপরে আনতাম। তারপরে যখন পাম্প করতাম তখন পানি আসা শুরু করত। তো এই এক্সাম্পলটার জন্য দিলাম, লেভেল যেখানে গেছে আমাকে তো পানি ঢালতে হবে, পানি ঢালতে ঢালতে লেভেলে আনতে হবে, তারপর পাম্প করলে পানি বের হবে নলকূপ দিয়ে। তো বাজেটের বিষয়ে, বড় বাজেটের বিষয়ে আমি এটুকুই বলছি, এর বেশি বলার প্রয়োজন নেই। আমি মনে করি ইউ গট দ্য মেসেজ হোয়াট আই এম ট্রাইং টু সে। আর এখন হচ্ছে প্রত্যাশা তো অনেক, বিশেষ করে নির্বাচিত সরকার, দায়বদ্ধতা, জবাবদিহিতা, আবার আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। সুতরাং এই প্রত্যাশা আর একটা বড় দীর্ঘ সময় একটা স্বৈরশাসক আন্দোলনের মাধ্যমে যে পরিবর্তন, এখানে প্রত্যাশা তো আকাশচুম্বী।
সোর্স সম্পদ কম। তো এর মধ্যে আমাদেরকে জনগণের প্রত্যাশা পূরণের জন্য চেষ্টা করতে হবে। একটা কথা আমি বলতে চাই, প্রথমে বাংলাদেশের বাজেটে সবসময় যারা বঞ্চিত হয়েছে তারা হচ্ছে হতদরিদ্র লোক, যারা নিম্ন আয়ের মানুষ তারা সবসময় বঞ্চিত কিন্তু। এবং এই কারণে আর বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে যেখানে দারিদ্রতা বাড়ছে, যেখানে চাকরিহীনতা বাড়ছে, যেখানে বিনিয়োগ কমছে, যারা বিনিয়োগ করছে তারা আন্ডার পারফরমেন্সের মধ্যে আছে, যেখানে ক্যাপিটাল মেশিনারি প্রাইভেট ব্যক্তি খাতের ঋণের হার কমছে, সেখানে তো দারিদ্রতা আরো বাড়ছে। আমাদের প্রথমে দারিদ্রতাটাকে, দরিদ্র মানুষগুলোকে, নিম্ন আয়ের মানুষগুলোকে অ্যাড্রেস করতে হচ্ছে। যে কারণে আপনারা দেখেছেন ফ্যামিলি কার্ড, যে বাড়ির যে গৃহ করতে সবচেয়ে নেগলেক্টেড মানুষটা বাড়িতে সারাদিন কাজ করে ফ্যামিলির জন্য, সবাই ঘুমিয়ে যায়, উনি ঘুমান সকলের শেষে, এই মানুষটার প্রতি কেউ কোনোদিন খেয়াল করে না। তার কোনো সামাজিক মূল্য নাই, এমনকি পরিবারও খুব একটা মূল্য নেই, কারণ তার তো কোনো আয় নেই। ইনকাম ইজ এ পাওয়ার, মানি ইজ এ পাওয়ার। এটা আমাদের গার্মেন্টসের মেয়েরা একটা এম্পাওয়ার্ড কীভাবে হয়েছে? বিকজ তাদের একটা আয় আছে বলে তারা পরিবারে এম্পাওয়ার্ড হয়েছে, সমাজে এম্পাওয়ার্ড হয়েছে। আমরা ওই লোকগুলোকে অ্যাড্রেস করেছি প্রথমে, ওই ব্যক্তিটি যে গৃহ করছে, যার সামাজিক আর্থিক একেবারেই কোনো মূল্য নেই, আমরা টাকাটা সরাসরি ট্রান্সফার করছি তার অ্যাকাউন্টে। এখানে কিন্তু মাঝখানে কেউ নাই। এই যে আমাদের যে দুর্নীতির কথা বলা হচ্ছে এবং এই সিলেকশনগুলোতে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। আমি পরিষ্কার করে বলতে চাই, সিলেকশন প্রসেসে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট নেই। উই মেড ইট অ্যাবসলিউটলি শিওর এই সিলেকশন প্রসেসে যাতে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট না থাকে। এবং আমরা যে পাইলট প্রজেক্ট শেষ করেছি, এটা আমরা অ্যানালাইজ করেছি, আমরা দেখেছি 1 থেকে 1.5% বিচ্যুতি করেছে। বাংলাদেশের জন্য এত বড় সাকসেস আমি মনে করি কোনোদিন হয়েছিল না। 1 থেকে 1.5% বিচ্যুতি হয়েছে এবং সেটা আমরা এখন কারেক্ট করছি। ওই 1-1.5% যেটা হয়েছে সেটা আমরা এখন কারেক্ট করছি এবং আশা করি আগামী দিনে 100% না হলে 99.9% পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে ডেলিভারি সিস্টেম গভর্নমেন্টের, এটা একটা বড় সফলতা শুরুতে। এবং ফার্মার্স কার্ডে আমরা গিয়েছি, এগেইন বাংলাদেশে আমাদের ফুড সিকিউরিটির জন্য যে লোকগুলো সবচেয়ে বেশি কাজ করে, আমাদের কৃষকরা, তাদের আমার ফুড সিকিউরিটি নিশ্চিত করতে হবে। এই লোকগুলোর জীবনযাপন, তাদের স্বাচ্ছন্দ্য, তাদের যে কৃষিতে তাদের যে কর্মকাণ্ড, একটা ভালো অবস্থা আমি তাদেরকে নিয়ে যেতে হবে। যে কারণে আমরা ফার্মার্স কার্ড দিয়েছি। আশা করি কৃষিতে তার প্রতিফলন করবে, তাদের জীবনযাত্রার মান উন্নত হবে, তাদের পরিবারের জীবনযাত্রার মান উন্নত হবে। আরেকটা হচ্ছে এখানে আমাদের ইউনিভার্সাল হেলথ কেয়ার, প্রাইমারি হেলথ কেয়ার, প্রিভেন্টিভ হেলথ কেয়ার, যেটা বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি ব্যয় করে স্বাস্থ্য নিজের পকেট থেকে, আফগানিস্তানের চেয়েও বেশি ব্যয় করে। আমাদের স্বাস্থ্য খাতের অবস্থা এত খারাপ, সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মানুষগুলো যদি স্বাস্থ্য যদি আমরা ঠিক করতে না পারি, বিশেষ করে নিম্ন আয়ের মানুষ যারা অ্যাফোর্ড করতে পারে না, এটা ইউনিভার্সাল হেলথ কেয়ারের মাধ্যমে আমরা সাপোর্টটা দিতে পারি। তাদের যদি প্রাইমারি হেলথ কেয়ারটা আমরা টেক কেয়ার করতে পারি, এদের কিন্তু স্বাস্থ্যের অবনতি কম ঘটবে। কারণ প্রাইমারি হেলথ কেয়ারটা যখন সে পাবে, তার কিন্তু স্বাস্থ্যের অবনতি সামনের দিকে অসুখ বিসুখ কম হবে। তো এই জন্য আমরা এখানে একটা বড় প্রজেক্ট নিয়েছি যে প্রাইমারি হেলথ কেয়ার সকলের কাছে পৌঁছে দেওয়া, ইউনিভার্সাল সকলের কাছে পৌঁছে দেওয়ার। এটা ডেলিভারি কঠিন, কিন্তু ডেলিভারি দিতে হবে। এবং ডেলিভারির জন্য আমরা কিন্তু শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের উপর নির্ভর করছি না, এখানে একটু পরিবর্তন আছে। এখানে আমরা প্রাইভেট সেক্টরের সাথে কাজ করব, এখানে আমরা এনজিওদের সাথে কাজ করব ফর ডেলিভারি। ক্রিয়েটিভ ইকোনমি ইজ অ্যানাদার অ্যাসপেক্ট। এগেইন যেই মানুষগুলো বঞ্চিত মানুষ, বিশেষ করে মহিলারা গ্রামে গঞ্জে কাজ করছে, আমাদের কামার কুমার আর্টিজানস যারা আছে, যারা শীতল পাটি বানাচ্ছে বরিশালে,
আবার কেউ কামার কুমার তাদের মৃত ওই যে আমাদের প্রোডাক্টগুলো করছে, আবার আমাদের তাঁতিরা করছে, মানে বহু মানুষ সারা গ্রামে কাজ করছে যারা আসলে কোনোদিন কোনো বাজেট কিংবা তারা সরকারি অর্থনৈতিক কর্মকাণ্ডের পরিকল্পনার মধ্যে এই লোকগুলো আসে। দ্যাট ইনক্লুডস অলসো যে থিয়েটার আর্টিস্ট, এরা ভাত খেতে পারে না, আমাদের গায়করা ভাত খেতে পারে না, চলতে পারে না, গান কি করবে, থিয়েটার কি করবে। আমরা এদেরকে অ্যাড্রেস করছি, আমরা এম্পাওয়ার্ড করতেছি। এটা আমরা ক্রিয়েটিভ ইকোনমির মধ্যে ওদের সবাইকে নিয়ে আসছি কিন্তু, এবং সবার জন্য প্রজেক্ট আছে, অ্যালোকেশন আছে। আমি বক্তৃতা বলছি না, এটা অ্যালোকেশন আছে, আপনারা দেখতে পারেন বাজেটে। এদের জন্য আমরা অ্যালোকেশন রেখেছি, টার্গেটেড গ্রুপ, এবং এই ডেলিভারিটা আমরা প্রাইভেট সেক্টর এবং এনজিওর মাধ্যমে করি। কারণ গভর্নমেন্ট ক্যানট ডেলিভার, কোয়াইট অনেস্টলি গভর্নমেন্টের এই এফিসিয়েন্সি নাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা প্রাইভেট সেক্টর এনজিওদের মাধ্যমে ডেলিভার করবো। এনজিওদের সাথে অনেকগুলো মিটিং আমরা করেছি, এগুলো তাদের মাধ্যমে আমরা তাদেরকে, যেমন একটা গ্রামের একটা যারা মৃত্যুশিল্পীতে কাজ করে, তার একটা প্রোডাক্ট জন্মান্তরে খুলে যাচ্ছে, কিন্তু এই যে কোনো ইমপ্রুভমেন্ট নেই, সে কিন্তু কোনো মতে চলছে তার জীবনটা। আমরা এখন তাদেরকে স্কিল দিচ্ছি, আমরা তাদেরকে ঋণ দিচ্ছি, আমরা তাদেরকে ডিজাইনিং সাপোর্ট দিচ্ছি, আমরা তাদেরকে ব্র্যান্ডিং সাপোর্ট দেবো, আমরা তাদেরকে মার্কেটিং অনলাইন অ্যামাজন, ইবে এগুলোতে যাতে তারা অনলাইন তারা মার্কেটিং করতে পারে। এটা আবিষ্কার করার কিছু না, এটা আমরা দেখেছি কীভাবে থাইল্যান্ডে হচ্ছে 1 billion 1 প্রোডাক্ট। আমরা ওই লাইনে এই লোকগুলোকে আমরা সাপোর্ট দেবো, এই লোকগুলোর ইনকাম বাড়বে, তাদের এমপ্লয়মেন্ট বা জীবনযাত্রার মান বাড়বে, তারা যে টাকাটা খরচ করবে এটাই তো জিডিপি কি আমরা যে টাকাটা খরচ করি দ্যাট ইজ জিডিপি। জিডিপি খালি ইন্ডাস্ট্রির থেকে আসবে, এই ধারণা থেকে সরে আসতে হবে। এই সমস্ত মানুষের কর্মকাণ্ডের মাধ্যমে জিডিপি বাড়বে। থিয়েটারে যখন আমরা যাই, যে থিয়েটারের টিকিট কিনি, দিস ইজ জিডিপি, ইট ইজ জিডিপি। কিন্তু স্টেডিয়ামে যখন আমি খেলা দেখতে যাই, আমি যেটা কিনি দ্যাট ইজ জিডিপি। এগুলো সবগুলো মিলেই তো জিডিপি। সুতরাং আমাদের জিডিপির কনসেপ্ট চেঞ্জ করতে হবে, এবং জিডিপি খালি শিল্প কারখানা থেকে আসবে এইটা ভুলতে হবে। বিশ্বের উন্নত দেশগুলোতে তাদের জিডিপির কম্পোজিশন দেখলে দেখবেন যে এই ক্রিয়েটিভ সেক্টর থেকে বিশাল অংশ আছে। সো আমাদের দিস টাইম আমাদের ক্রিয়েটিভ সেক্টরে আমরা অনেক জোর দিচ্ছি। আমরা এখানে অলরেডি কিভাবে কাজ করব, প্রত্যেকটা কথা হচ্ছে বটম লাইন হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটা গোষ্ঠী Oh, no.